নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটা টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনারা সময় মতো পেয়ে যান। আজকে তো মার্কেটে দেখেইছেন একটা ভালো বুম দেখা গেছে, আর এর পেছনে যদি কারণ খুঁজতে চান তাহলে কিন্তু আলাদা করে কোনো কারণ পাবেন না। এই যে মার্কেট বেড়েছে তার একটাই কারণ, সেটা হচ্ছে আজকে নিফটির মান্থলি এক্সপায়ারি এবং ব্যাংক নিফটির মান্থলি এক্সপায়ারি ছিল। আর মার্কেট তো দেখেইছেন এই যুদ্ধ বন্ধের পর প্রায় টপ লেভেলের কাছে চলে এসেছে। যারা এই মার্কেটে শর্ট পজিশন করে রেখে দিয়েছিল তারা কিন্তু পুরোপুরি ভাবে ট্র্যাপ হয়ে গেছে এবং আজ তাদের সেই পজিশন কাট করতে হয়েছে। আর এই মার্কেটে শর্টারদের থেকে একটা বড় বাইং ফিগার এসেছে, সেই কারণের জন্যই নিফটি আজকে ভালো পারফর্ম করেছে। তবে যদি দেখেন নিফটি আজকে বাড়লেও পোর্টফোলিও কিন্তু সেরকম ভাবে বাড়েনি, কারণ দেখুন এই যে মার্কেটে শর্ট সেটা কিন্তু নিফটি 50-তে করা হয়েছিল এবং ব্যাংক নিফটিতে করা হয়েছিল। তো সেই কারণের জন্যই যে শর্ট কভারিং সেটাই নিফটি 50 কোম্পানিগুলোতে এসেছে এবং ব্যাংক নিফটির কোম্পানিগুলোতে এসেছে। যদি ইন্ডেক্স ওয়াইজও দেখেন নিফটি এটা 1.21% বেড়েছে, তারপর নিফটি নেক্সট 50 এটা 0.92% বেড়েছে, তারপর নিফটি ব্যাংক এটা 1%-এর উপরে বেড়েছে, ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এটাও 1.5%-এর কাছাকাছি বেড়েছে, তারপর মিড ক্যাপ সিলেক্ট এইটা 0.63% বেড়েছে। দেখতেই পাচ্ছেন এইখানে এই যে মিড ক্যাপ সেগুলো কিন্তু এই যে নিফটি তারপর নিফটি ব্যাংক এদের থেকে কিছুটা হলেও খারাপ পারফর্ম করেছে। আর অন্যদিন দেখবেন এই নিফটি তারপর ব্যাংক নিফটি এই বড় বড় ইন্ডেক্সেস গুলো যদি বাড়ে তাহলে মিড ক্যাপ স্মল ক্যাপ এইগুলো কিন্তু আরো বেশি বাড়ে। এইখানেও দেখুন নিফটি 100, 200, 500 এইগুলো প্রায় 1%-এর কাছাকাছি বেড়েছে। সেইখানে যদি দেখেন মিড ক্যাপ, এই মিড ক্যাপের 50টা দেখুন 0.67% বেড়েছে, তারপর মিড ক্যাপ 100 এইটা 0.59% বেড়েছে এবং স্মল ক্যাপের হাল তো আজকে আরো খারাপ। স্মল ক্যাপ 100 দেখতে পাচ্ছেন 0.42% বেড়েছে এবং স্মল ক্যাপ 50 এটা 0.33% বেড়েছে। কারণ বড় বাইং ফিগার আজকে শুধুমাত্র এই ইন্ডেক্সের মধ্যে কোম্পানিগুলোতে এসেছে, মানে বড় বড় যে ইন্ডেক্স গুলো রয়েছে এই নিফটি ব্যাংক নিফটি, কারণ শর্ট যে সেইগুলো এই ব্যাংক নিফটি এদের মধ্যেই হয়েছিল। আর দেখুন শুধুমাত্র এই যে শর্ট কভারিং তার জন্যই কিন্তু তেজি আসেনি। যদি দেখেন আজ তো নিফটির যে কন্ট্যাক্ট গুলো ছিল তারপর ব্যাংক নিফটির যে কন্ট্যাক্ট গুলো ছিল সেগুলো এক্সপায়ারি হয়ে যাচ্ছে, কাল থেকে আবার নতুন কন্ট্যাক্ট শুরু হবে। এবং যদি দেখেন এই নিফটি এটাও প্রায় টপ লেভেলের কাছাকাছি আছে, তারপর ব্যাংক নিফটি এটাও প্রায় টপ লেভেলের কাছাকাছি রয়েছে এবং ব্যাংক নিফটির কোম্পানিগুলো যদি দেখেন এইগুলো কিন্তু প্রায় টপ লেভেলে আছে। এই এইচডিএফসি ব্যাংক লিমিটেড এইটা দেখুন আজকের দিনেই অল টাইম হাই লাগিয়েছে, এর আজকের হাই 2027 এবং অল টাইম হাই দেখুন 2027। এরপরে যদি দেখেন এই আইসিআইসিআই ব্যাংক লিমিটেড এটাও 1%-এর কাছাকাছি বেড়েছে, তারপর যদি দেখেন এই অ্যাক্সিস ব্যাংক লিমিটেড এটাও 1.5%-এর কাছাকাছি বেড়েছে। মানে মার্কেট দেখতে পাচ্ছেন একদম টপ লেভেলের কাছে রয়েছে এবং যারা স্মার্ট ট্রেডার রয়েছে তারা কিন্তু লং পজিশন তৈরি করতে শুরু করেছে, কারণ তারা মনে করছে মার্কেট এইখান থেকে আরো বাড়তে পারে, তো এইখানে কিনে নিয়ে ওপরে যদি বিক্রি করা যায় তাহলে লাভ হতে পারে। তো মার্কেটে যারা এই শর্ট সেলিং করেছিল তাদের তরফ থেকেও তেজি এসেছে এবং যে ট্রেডাররা আজকের দিনে লং পজিশন তৈরি করেছে তাদের তরফ থেকেও মার্কেটে তেজি এসেছে। আর এই দোতরফা তেজির কারণেই মার্কেট আজকে এতটা ভালো পারফর্ম করেছে। আর আজকে যে মিড ক্যাপ স্মল ক্যাপ এই স্টকগুলো বাড়েনি, কাল থেকে যে নতুন সিজন শুরু হতে চলেছে কাল কিন্তু এই স্মল ক্যাপ মিড ক্যাপ এইগুলো আউট পারফর্ম করতে পারে। এরপর যদি টোটাল এনএসির মধ্যে দেখেন 2975 খানা স্টক আজকে ট্রেড হয়েছে, যার মধ্যে বেড়েছে 1471 এবং পড়েছে 1396। মানে এনএসির মধ্যে পড়া শেয়ার এবং বাড়া শেয়ারের সংখ্যা প্রায় সমান। কিন্তু সেখানে যদি নিফটি দেখেন এইখানে দেখুন 39টা কোম্পানি আজকে পজিটিভে বন্ধ হয়েছে এবং মাত্র 11টা কোম্পানি নেগেটিভে বন্ধ হয়েছে, কারণ নিফটির মধ্যেই আজকে বড় বাইং এসেছে। আর নিফটির মধ্যে যে স্টকগুলো ভালো পারফর্ম করেছে সেগুলো হচ্ছে শ্রীরাম ফাইন্যান্স এটা 3.5%-এর উপরে বেড়েছে, তারপর জিও ফাইন্যান্স এটা 3%-এর উপরে বেড়েছে, টাটা স্টিল এটা 2.5%-এর উপরে বেড়েছে, ভারতী এয়ারটেল এটাও 2.5%-এর উপরে বেড়েছে এবং হিন্ডালকো এটাও 2.5%-এর কাছাকাছি বেড়েছে। যে স্টকগুলো পড়েছে সেগুলো হচ্ছে ডক্টর রেড্ডি এটা 1.31% পড়েছে, তারপর টেক মাহিন্দ্রা এটা 1%-এর কাছাকাছি পড়েছে, তারপর উইপ্রো এটা 0.5%-এর কাছাকাছি পড়েছে, তারপর স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এটা 0.5% পড়েছে এবং হিরো মোটোকর্প এটা 0.45% পড়েছে। আর যদি নিফটি দেখেন আজকের দিনের যে হাই সেটা লাগিয়েছে 25,565.30 এবং 52 হাই দেখুন 26,277.35। মানে যদি দেখেন আমরা টপ লেভেল থেকে মাত্র 700 পয়েন্ট নিচে রয়েছি, তো একটা দুটো ভালো খবর এলেই এই 52 হাইটাকে ভেঙে আমরা আবার অল টাইম হাই পৌঁছে যেতে পারি। আর এটা তো দেখতেই পাচ্ছেন সেপ্টেম্বর মাস থেকে স্টকগুলো যে পড়তে শুরু করেছিল তারপর থেকে কিন্তু বেশিরভাগ লার্জ ক্যাপ স্টক রিকভার করে গেছে, কিন্তু বেশিরভাগ স্মল ক্যাপ এবং মিড ক্যাপ এইগুলো কিন্তু ইনভেস্টরদের ভোগাচ্ছে। তো সেই কারণের জন্যই বলা হয় পোর্টফোলিও সবসময় ডাইভার্সিফাই করে তৈরি করা উচিত। কিছু স্মল ক্যাপ রাখারও দরকার আছে, কিছু মিড ক্যাপ রাখারও দরকার আছে, কিছু যে লার্জ ক্যাপ স্টক সেইগুলো রাখারও কিন্তু দরকার আছে। কারণ দেখুন এই স্মল ক্যাপ মিড ক্যাপ এইগুলো মাঝে মাঝে আউট পারফর্ম করে, কিন্তু যখন পড়ে যায় 30-40% পড়ে যায় এবং রিকভার হতেও সময় লাগে। সেখানে যদি দেখেন এই লার্জ ক্যাপ এইগুলো কিন্তু
মার্কেট পড়লেও সেভাবে পড়ে না, আর এরা একটা স্টেডি রিটার্ন দেয়। তাই এই লার্জ ক্যাপ স্টক পোর্টফোলিওতে রাখলে আপনার একটা ব্যালেন্স রিটার্ন কিন্তু তৈরি হয়। এরপরে গ্লোবাল মার্কেট দেখে নেবো। গতকাল আমেরিকান মার্কেট সেরকম খুব একটা ভালো পারফর্ম করেনি। ডাউ জোন্স যদি দেখেন এটা 0.25% পড়েছিল, তবে এই নাসডাক কম্পোজাইট এটা 0.31% বাড়া ছিল। এরপর যদি গ্লোবাল মার্কেট দেখি, আজকে গ্লোবাল মার্কেটে মিক্স রিয়াকশন দেখা গেছে। যদি দেখেন এই ড্যাক্স এটা 0.47% বেড়েছে, তারপর ফুটসি 100 এটা 0.39% বেড়েছে, ক্যাক 40 এটা 0.23% বেড়েছে, ইউরো স্টক্স 50 এটা 0.03% বেড়েছে। ইসরায়েলের মার্কেট দেখতে পাচ্ছেন TA35 এটা 0.86% পড়েছে। তারপর জাপানের মার্কেট নিক্কেই এটা 1.5%-এর উপরে বেড়েছে। তারপর সাংহাই ইন্ডেক্স এটা 0.22% পড়েছে। তারপর হ্যাংসেন এটাও 0.61% পড়েছে, এবং সাউথ কোরিয়ার মার্কেট কোসপি এটা প্রায় 1%-এর কাছাকাছি পড়েছে। এরপরে যে স্টকগুলো আজকে ভালো পারফর্ম করেছে সেগুলো হচ্ছে আইনক্স ইন্ডিয়া লিমিটেড এটা 2.33% বেড়েছে। তারপর গডফ্রে ফিলিপস এইটা 4.5%-এর কাছাকাছি বেড়েছে। তারপর আপার ইন্ডাস্ট্রিজ লিমিটেড এটাও 8%-এর উপরে বেড়েছে। তারপর ব্রেনবিস সলিউশন লিমিটেড এইটাও 16%-এর উপরে বেড়েছে। তারপর অলোক ইন্ডাস্ট্রি বেড়েছে 3.5%-এর উপরে। রেমন্ড লাইফস্টাইল এটা 6%-এর উপরে বেড়েছে। নিউজেন সফটওয়্যার টেকনোলজি এটা 2%-এর উপরে বেড়েছে, এবং নুভামা ওয়েল ম্যানেজমেন্ট লিমিটেড এটা 5%-এর কাছাকাছি বেড়েছে। দেখুন এই যে স্টকগুলো বেড়েছে এতে কিন্তু কোনো স্পেসিফিক খবর আসেনি। আপনি যদি খুঁজতেও চান তাহলেও কিন্তু খুঁজে পাবেন না। দেখুন মার্কেটে একটা পজিটিভ সেন্টিমেন্ট তৈরি হয়েছে, নিফটি বাড়ছে, তারপর ব্যাংক নিফটি বাড়ছে, এবং মার্কেট প্রায় অল টাইম হাইয়ের কাছে চলে এসেছে। সেই কারণের জন্যই বড় বড় যে কিছু কোম্পানি সেগুলোতে ভালো বাইং দেখা যাচ্ছে। এরপর কিছু স্টক আজকে নিউজ বেস পারফরমেন্সও দেখিয়েছে। তার মধ্যে যদি দেখেন এই নেসলে ইন্ডিয়া এটা 1.15% বেড়েছে। তো এতে কি নিউজ এসেছে, এখানে দেখতে পাচ্ছেন কোম্পানির যে বোর্ড তারা 1:1 অনুপাতে বোনাস শেয়ার ইস্যু করতে চলেছে। আর যদি দেখেন কোম্পানিটা এর আগে 1996 সালে বোনাস ইস্যু করেছিল, তারপরে এই এত দীর্ঘ সময় পর আবার এই বোনাস ইস্যু করতে চলেছে। আর দেখুন কোনো কোম্পানি বোনাস শেয়ার ইস্যু করছে বলেই আপনি যে কিনে নেবেন সেরকমটা কিন্তু নয়। দেখুন বোনাস শেয়ার ইস্যু করছে মানে আপনার কাছে যদি এর একটি শেয়ার থেকে থাকে তাহলে আপনি এর বদলে আরো একটি শেয়ার পাবেন, মানে একটি শেয়ার থাকলে আপনার পোর্টফোলিওতে দুটো শেয়ার হয়ে যাবে। কিন্তু যদি দেখেন এই যে শেয়ারের দাম সেটাও কিন্তু হাফ হয়ে যাবে। যদি দেখেন এই নেসলে ইন্ডিয়া এর দাম চলছে 2400 টাকার কাছাকাছি, তো এই নেসলে ইন্ডিয়া এই শেয়ারটার দাম হয়ে যাবে 1200 টাকার কাছাকাছি, এবং আপনার পোর্টফোলিওতে দুটো শেয়ার হয়ে যাবে। তো এর ফলে কি লাভ হবে, অনেকে বলেন যে এই শেয়ার তো বোনাস দিচ্ছে, শেয়ার বাড়ছে, শেয়ারের দামও কমে যাচ্ছে। দেখুন এর যে লাভ সেটা কিন্তু লং টার্মে পাওয়া যায়। কারণ দেখুন যে মানুষের কাছে এই মুহূর্তে 1500 থেকে 1600 টাকা আছে সে কিন্তু এই নেসলে ইন্ডিয়া শেয়ার কিনতে পারবেন না। কিন্তু এই বোনাস শেয়ার ইস্যু হয়ে যাওয়ার পর যখন এই শেয়ারটার দাম 1200 টাকার কাছাকাছি চলে যাবে, তখন কিন্তু যার কাছে এই 1500-1600 টাকা আছে সে এই শেয়ারটা কিনতে পারবে। তার ফলে কি হবে, এদের যে শেয়ার হোল্ডার সেটাও বাড়বে, এবং এর যে ভলিউম তারপর লিকুইডিটি এগুলোও কিন্তু বাড়বে। এরপরে জিও ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড এটা 3.05% বেড়েছে, এবং যদি দেখেন একসময় 200 নিচে নেমে গিয়েছিল। যদি 52 উইকেরও লো দেখেন তাহলে 198.65 রয়েছে, আর সেই জায়গা থেকে যদি দেখেন তাহলে 50%-এর কাছাকাছি বেড়েছে। তো এই স্টকে কি খবর এসেছে, এই যে জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস এদের যে একটা সাবসিডিয়ারি রয়েছে এই জিও পেমেন্ট ব্যাংক, তাতে 190 কোটি টাকার একটি ইনভেস্টমেন্ট হয়েছে। এছাড়াও যদি দেখেন বড় বড় কিছু ব্রোকার এই স্টকটাকে নিয়ে পজিটিভ কমেন্টও করছেন। এইখানে যদি দেখেন কিছু বড় বড় ব্রোকার মনে করছে এই স্টকটা খুব কম সময়ের মধ্যে 350 থেকে 370 পর্যন্ত যেতে পারে, এবং কোম্পানিটাও দেখছেন আস্তে আস্তে সেবির তরফ থেকে, তারপর আরবিআই এর তরফ থেকে এদের যে বিজনেসের জন্য লাইসেন্স দরকার সেগুলো পেতে শুরু করেছে। তো সেই কারণের জন্য স্টকটা আস্তে আস্তে বাড়ছে। দেখুন এটা একটা লং টার্ম স্টক, আর যদি মার্কেট ক্যাপাসিটি দেখেন তাহলে এটা একটা লার্জ ক্যাপ স্টকে কিন্তু পরিণত হয়েছে। তো আপনি যদি এইখান থেকে ভাবেন যে এই স্টকটা এক্ষুনি 500-600 চলে যাবে তাহলে কিন্তু ভুল হবে। দেখুন স্টকটা আস্তে আস্তে বাড়তে বাড়তে 350 যাবে, তারপর 370 যাবে, 400 যাবে, এরকম যেতে যেতে লং টার্মে কিন্তু 500-600 অবশ্যই যাবে, হাজারও যেতে পারে, কিন্তু তার জন্য এখানে সময় দিতে হবে। আর সব থেকে অ্যাডভান্টেজ যেটা সেটা হচ্ছে এটা মুকেশ আম্বানির কোম্পানি। আর এর আগে তো দেখেছেন মুকেশ আম্বানি কোনো বিজনেসে নামলে কিভাবে সেই বিজনেস এক্সপেনশন করে, এর আগে জিও সিমের ক্ষেত্রে নিশ্চয়ই দেখেছেন। তো সেই হিসাবে আপনি যদি চান লং টার্মের জন্য এই স্টকটাকে আপনার পোর্টফোলিওতে রাখতে পারেন। এরপরে যে স্টকগুলো আজকে খারাপ পারফর্ম করেছে বেশিরভাগই ডিফেন্স স্টক রয়েছে। তার মধ্যে যদি এই শিপিং কোম্পানিগুলো দেখি, কোচিন শিপইয়ার্ড এটা 1.5%-এর উপরে পড়েছে, তারপর জিআরএসি এটা 0.5%-এর কাছাকাছি পড়েছে, তারপর মাঝগাঁও ডক এটাও 2%-এর উপরে পড়েছে। দেখুন এই স্টকগুলো যে গত 20 দিনে বেড়েছিল তার পেছনে সম্পূর্ণ কারণ ছিল এই ইরান এবং ইসরায়েল এদের যুদ্ধ। আর যেহেতু সেই কারণটা এখন শেষ হয়ে গেছে সেই কারণের জন্য এই স্টকগুলোতে আবার প্রফিট বুকিং আসছে এবং এই স্টকগুলো পড়ছে। এরপরে এন্ডিউডেন্স টেক এটা প্রায় 5%-এর কাছাকাছি পড়েছে, তারপর ইউপিএল এটা 2%-এর উপরে পড়েছে, তারপর সিএড লিমিটেড এটাও 2%-এর কাছাকাছি পড়েছে, তারপর ফ্যাক এটা 7%-এর উপরে পড়ে গেছে, নেটওয়ার্ক 18
মিডিয়া, এটা 3.5%-এর কাছাকাছি পড়েছে। আর এর আগের দিন তো দেখেইছেন এই নেটওয়ার্ক 18 মিডিয়া, এতে প্রায় 13-14%-এর র্যালি এসেছিল। তো সেই কারণে এতে কিছু প্রফিট বুকিং হয়েছে। এরপরে রিয়েলিটি সেক্টরে কাজ করা কোম্পানিগুলো খারাপ পারফর্ম করেছে। এই প্রেস্টিজ এস্টেট প্রজেক্ট লিমিটেড, এটা 3%-এর কাছাকাছি পড়েছে। তারপরে এই লোধা ডেভেলপার্স লিমিটেড, এটা 1.18% পড়েছে। এরপর যদি সেক্টর ওয়াইজ দেখি, আজকে নিফটি অটো এটা 0.56% বেড়েছে। তারপর ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এটা 1.53% বেড়েছে। তারপর এফএমসিজি এইটা 0.68% বেড়েছে। আইটি মিডিয়া এইগুলো খারাপ পারফর্ম করেছে। মিডিয়া তো 1%-এর উপরে পড়েছে। তারপর মেটাল, ফার্মা, পিএসইউ ব্যাংক এইগুলো বেড়েছে। মেটাল আজকে প্রায় 2.5%-এর কাছাকাছি বেড়েছে। তারপর প্রাইভেট ব্যাংক এটা 1%-এর কাছাকাছি বেড়েছে। আর এর আগেই বললাম রিয়েলটি আজকে খারাপ পারফর্ম করেছে, 1%-এর কাছাকাছি পড়েছে। তারপর মোটামুটি একটা মিক্স রিয়াকশন দেখা গেছে, বেশিরভাগই বেড়েছে। অয়েল অ্যান্ড গ্যাস এটা 2.25%-এর কাছাকাছি বেড়েছে। এরপরে আজকে কিছু স্টক 52 উইক হাই লাগিয়েছে এবং একটি স্টক 52 উইকের লো লাগিয়েছে। তো সেইগুলো নিয়েই আলোচনা করব। দেখুন, মার্কেট আবার প্রায় টপ লেভেলের কাছে চলে এসেছে। তাই এই মুহূর্তে দেখবেন বেশিরভাগ স্টকই 52 উইক হাই লাগাচ্ছে। কিন্তু যে স্টকগুলো এই মুহূর্তে 52 উইক লো লাগাচ্ছে, জানবেন তাদের ফান্ডামেন্টাল সেগুলো খুবই দুর্বল রয়েছে এবং ভেতরে কিছু গন্ডগোলও থাকতে পারে। প্রথমেই 52 উইক হাই স্টকগুলো দেখে নেব। যদি দেখেন এই নুভামা ওয়েলথ, এটা আজকে 5%-এর কাছাকাছি বেড়েছে এবং তার সঙ্গে সঙ্গে 52 উইক হাই এবং অল টাইম হাই লাগিয়েছে। আজকের হাই দেখুন 7,945.00 এবং 52 উইকের হাই সেটা হচ্ছে 7,945। তারপরে এই ভারতী এয়ারটেল, এরও আজকের হাই 2018.40 এবং 52 উইকের হাই 2018.40। তারপর নারায়ণ হৃদয়ালয়া, এর যে হাই সেটা 2145.90 এবং 52 উইকের হাই 2145.90। তারপরে অ্যাবট ইন্ডিয়া, এটাও আজকে অল টাইম হাই লাগিয়েছে। তারপর এ লয়েডস মেটাল, এটাও 52 উইকের হাই লাগিয়েছে। এবং ম্যাক্স হেলথকেয়ার ইনস্টিটিউট, এটা 2%-এর উপরে বেড়েছে এবং তার সঙ্গে সঙ্গে আজকের যে হাই সেটা 1275 এবং 52 উইকের হাই সেটা হচ্ছে 1275। দেখতেই পাচ্ছেন যে কোম্পানিগুলো আজকে 52 উইকের হাই লাগিয়েছে সেগুলো বেশিরভাগই লার্জ ক্যাপ টাইপের কোম্পানি। আর যে স্টকটা আজকের দিনে 52 উইকের লো লাগিয়েছে সেটা তো অনেক রিটেল ইনভেস্টরের ফেভারিট স্টক, কারণ দাম একদম কম। সেটা হচ্ছে ওলা ইলেকট্রিক মোবিলিটি লিমিটেড। দেখতে পাচ্ছেন আজকের দিনের যে লো সেটা 43.01 এবং 52 উইকের যে লো সেটা হচ্ছে 43.01। দেখুন, এর আগে কিন্তু এই স্টকটার সম্বন্ধে আপনাদের সাবধান করে দিয়েছিলাম যে এই স্টকের ফান্ডামেন্টালও খারাপ, কোম্পানির যে লস সেটাও বাড়ছে, কোম্পানির সেলস সেগুলোও কমছে এবং এই কোম্পানির একসময় মার্কেট শেয়ার ছিল 60-70%, সেটাও এখন কমে কমে 30%-কে নিচে চলে এসেছে। এবং যদি দেখেন কোম্পানির ম্যানেজমেন্টের মধ্যেও কিছু গন্ডগোল দেখা যাচ্ছে। এছাড়াও যদি দেখেন এই কোম্পানিটার প্রতি কাস্টমারদের প্রচন্ড বেশি রিপোর্টও কিন্তু দেখা যাচ্ছে। এরপরে মহারাষ্ট্র গভর্নমেন্টের তরফ থেকে কিছু খবর এসেছে যাতে কিছু স্টক এবং কিছু সেক্টর আরো বেশি প্রফিটে আসতে পারে এবং কিছু সেক্টর খারাপ পারফর্ম করতে পারে। আর দেখুন, মার্কেটে তো অনেক সেক্টর রয়েছে, তো কোন সেক্টরের জন্য এই খবরটা এসেছে? এই যে খবরটা সেটা এসেছে এই পাওয়ার সেক্টরের ওপর। আর কি খবর এসেছে এইখানে দেখতে পাচ্ছেন, এই মহারাষ্ট্র গভর্নমেন্ট তাদের যে ইলেকট্রিসিটি বিল সেটা সস্তা করতে চলেছে এবং তাদের যে ইলেকট্রিক বিলের কস্ট সেটা 26% পর্যন্ত কমাতে চলেছে পরবর্তী 5 বছরের মধ্যে। এই বছরের মধ্যেই 10% কমাবে এবং পরবর্তী 4 বছরের মধ্যে বাকি যে 16% থাকবে সেটা আস্তে আস্তে কমাবে। তো এর ফলে কোন সেক্টর বা কোন স্টকগুলো প্রফিটে আসতে পারে? দেখুন, যে স্টকগুলো এই পাওয়ার কনজিউম করে থাকে, মানে যে স্টকের বিজনেস এই পাওয়ার কনজিউমের উপর নির্ভর করে, সেই স্টকগুলো ভালো পারফর্ম করবে। যেমন দেখুন, কিছু কিছু বড় বড় ইন্ডাস্ট্রি এই পাওয়ার কনজিউম করে থাকে, তো তাদের যে কস্ট সেটা কমবে। তারপরে যদি ডোমেস্টিক লেভেলে দেখেন তাহলে এই যে এসি কোম্পানিগুলো রয়েছে এদের জন্য ভালো, কারণ দেখুন কিছু মানুষ আগে হয়তো ইলেকট্রিক কস্ট বেশি থাকার কারণে এসি কিনতেন না, তারাই ইলেকট্রিক কস্ট কমার পরে এসি কেনার কথা চিন্তা ভাবনা করতে পারেন। তারপরে যদি দেখেন এই ইলেকট্রিক ভেহিকেল, এরও সেলস বাড়তে পারে, কারণ দেখুন এই যে ইলেকট্রিক ভেহিকেলস এটা চলে সম্পূর্ণ ইলেকট্রিকের ওপর। তো ইলেকট্রিক যে সস্তা হয়ে যাচ্ছে এই কারণের জন্য অনেক মানুষ কিন্তু এই ইলেকট্রিক ভেহিকেল কেনার কথা চিন্তা ভাবনা করতে পারেন। আর এর ফলে কোন সেক্টর ক্ষতিগ্রস্ত হবে? দেখুন, মানুষ বাড়িতে যে সোলার প্যানেল লাগাচ্ছিল, তারপর গ্রিন এনার্জি এইগুলোর প্রতি ঝুঁকছিল, তার কারণই ছিল এই যে ইলেকট্রিকের কস্ট সেটা বেশি। কারণ দেখুন, মানুষ কিন্তু সচেতন হয়ে এই গ্রিন এনার্জি সেক্টরের প্রতি যাচ্ছে না, যেহেতু একবার লাগাবার পর এতে কস্ট কমে যায়, সেই কারণের জন্যই মানুষ কিন্তু এই গ্রিন এনার্জি সেক্টরে যাচ্ছিল। আর এখন তো দেখছেন ইলেকট্রিকের কস্টই কমে যাবে। তো সেই কারণে এই যে সমস্ত কোম্পানি সোলার প্যানেল লাগায় বা গ্রিন এনার্জি সেক্টরের উপর নির্ভর করে চলে, তাদের যে রেভিনিউ সেটা কমতে পারে, কারণ তাদের যে সেলস সেটাও কমবে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।